মুভি শুরু হয় আর আমরা একটি মেয়েকে দেখি। মেয়েটি শুধু রোমাঞ্চের খোঁজে বেরিয়ে এসে এমন এক বিপদে জড়িয়ে পড়ে যেখান থেকে জীবিত বের হওয়া প্রায় অসম্ভব বলে মনে করা হয়। কলেজে পড়াশোনা শেষ করার পর ডেইজি চাকরির জন্য অন্য শহরের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু সরাসরি হাইওয়েতে না গিয়ে অ্যাডভেঞ্চারের নেশায় সে জঙ্গলে আরো পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শুরুর দিকে সবকিছুই স্বাভাবিক মনে হয়, কিন্তু কিছুক্ষণ পর নেগিভেশন তাকে বারবার ভিন্ন ভিন্ন দিকে ঘুরিয়ে নিয়ে যেতে থাকে। ধীরে ধীরে ডেইজি এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে সামনে আর কোনো রাস্তা থাকে না। ভয় পেয়ে সে ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নেগিভেশন বারবার ইউটার্ন নিতে বলে। অবস্থা এমন হয়ে যায় যে সে না সামনে যেতে পারে না পেছনে ফিরতে পারে। বারবার ভুল দিক নির্দেশনায় বিরক্ত হয়ে শেষ পর্যন্ত ডেইজি নেগিভেশনের ওপর ভরসা করে ছেড়ে দেয় এবং পুরনো পদ্ধতিতে ম্যাপ দেখে রাস্তা খুঁজতে শুরু করে। ঠিক তখন একটি বড় ট্রাক এসে তার সামনে থামে। ডেইজি আগেই সতর্ক হয়ে গিয়েছিল, কারণ সে একা ছিল এবং জায়গাটাও ছিল পুরোপুরি নির্জন। ট্রাকে বসা লোকটি তার সমস্যার কথা শোনে এবং খুব ভদ্রভাবে ম্যাপ দেখে রাস্তা বুঝিয়ে দিতে থাকে। প্রথম দেখায় তাকে সাহায্য করে মানুষ বলে মনে হয়, কিন্তু হঠাৎ ডেইজি লক্ষ্য করে লোকটি চুপি চুপি গাড়ির দরজা বন্ধ করে দেয়। তার এই আচরণে ডেইজির মনে সন্দেহ জাগে। কিছুক্ষণ পর সেই লোক জোর করে ডেইজিকে নিজের গাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানাতে থাকে। প্রয়োজনের চেয়ে বেশি বন্ধুত্বপূর্ণ আচরণ আর অদ্ভুত ব্যবহার দেখে ডেইজি ভেতরে ভেতরে ভয় পেয়ে যায়। ডেইজি স্পষ্টভাবে না বলতেই লোকটি আসল চেহারার সামনে চলে আসে। হঠাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর দুইজন লোক ডেইজির পিছুতে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে ডেইজি সর্বশক্তি দিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। কয়েক মিনিট আগেও সবকিছুই স্বাভাবিক ছিল, আর এখন হঠাৎ তার জীবনে বিপদের মুখে। সে কিছুই বুঝে উঠতে পারে না। দৌড়াতে দৌড়াতে তার পায়ে মারাত্মক আঘাত লাগিয়ে ব্যথা এতটাই তীব্র হয় যে হাঁটা চলাই কঠিন হয়ে পড়ে। তবুও পেছন থেকে ভেসে আসা পায়ের শব্দ তাকে থামাতে পারে না। যখন দুইজন লোক তার একেবারে কাছাকাছি চলে আসে, তখন ডেইজি হঠাৎ একটি বড় পাথর তুলে তাদের দিকে ছুঁড়ে মারে। পাথর লাগতে কয়েক সেকেন্ডের জন্য তাদের মনোযোগ সরে যায়, আর সেই সুযোগে ডেইজি ঘন জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। ঘন্টার পর ঘন্টা দৌড়ানোর পর ডেইজি একটি ছোট নদীর ধারে পৌঁছে যায়। তৃষ্ণায় সে এতটাই কষ্ট পাচ্ছিল যে পানি পরিষ্কার নাকি নোংরা তা না ভেবেই পান করতে শুরু করে। চারিদিক ঘন জঙ্গল তাকে পুরোপুরি একা অনুভব করায়। তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট ছিল, তবু সে নিজেকে সাহস দিতে থাকে যে যেভাবে হোক তাকে এই জঙ্গল থেকে জীবিত বের হতেই হবে। রাত হলে সে জঙ্গলের ভেতরে একটি লুকোনো নিরাপদ জায়গা খুঁজে সেখানে রাত কাটায়। পুরো রাত সে আতঙ্কের মধ্যেই থাকে, তবে ভাগ্য ভালো সেদিন রাতে তার উপর আর কোনো আক্রমণ হয়নি। সকাল হতেই আহত পা নিয়ে তার দুশ্চিন্তা শুরু হয়। সংক্রমণের রাতে সে নদীর পানি আর নিজের কাছে থাকা একটি সফট ড্রিঙ্ক দিয়ে ক্ষত পরিষ্কার করতে থাকে। ব্যথায় তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তবুও সে সাহস হারায় না। কিন্তু এই তাড়াহুড়োর মধ্যে সে একটি বড় ভুল করে বসে। তার ক্ষত থেকে বের হওয়া রক্ত পাশের পাতায় লেগে যায়। এদিকে সেই দুজন লোক এখনো জঙ্গলে তাকে খুঁজে বেড়াচ্ছিল। নিজেদের অপরাধ লুকানোর জন্য তারা ডেইজির গাড়ির কাছে ফিরে আসে। তারপর তারা গাড়িটিকে ব্যবহার করে একটি ভুয়া দুর্ঘটনার নাটক সাজানোর পরিকল্পনা করে, যাতে পুলিশের কাছে মনে হয় মেয়েটির মৃত্যু একটি দুর্ঘটনায় হয়েছে। অন্যদিকে ডেইজির শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। তার পা ভীষণভাবে ফুলে যায় আর প্রতি কয়েক কদম পরপরই তাকে থেমে বিশ্রাম নিতে হয়। এখন সে নিজের সিদ্ধান্তের জন্য খুব অনুতপ্ত হতে থাকে। যদি সে সোজা রাস্তা বেছে নিত তাহলে হয়তো এতক্ষণে ইন্টারভিউতে পৌঁছে যেত, কিন্তু এখন সে এটাও জানে না যে এই জঙ্গল থেকে সে কখনো জীবিত বের হতে পারবে কি না। ক্লান্ত হয়ে ডেইজি হাওমাও করে কাটতে থাকে। ঠিক তখনই ওপার থেকে একটি প্রচণ্ড শব্দ শোনা যায়। ভালো করে তাকিয়ে সে বুঝতে পারে তার গাড়িটিকে পাহাড়ের ওপর থেকে নিচে ফেলে দুর্ঘটনার মতো দেখানো হচ্ছে। এরপর সে সেই লোকগুলোর কথা শুনতে পায়। তারা নিজের মধ্যে বলছিল, পুলিশ আসার আগে অবশ্যই মেয়েটির মৃতদেহ খুঁজে বের করতে হবে। তাদের পুরো বিশ্বাস ছিল আহত অবস্থায় ডেইজি এতদূর যেতে পারেনি। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হয়তো সে সেখানেই মারা গেছে। কিন্তু হঠাৎ তারা তাদের গাছের পাতায় তাজা রক্তের দাগ দেখতে পায়। তখন তারা বুঝে যায় ডেইজি এখনো বেঁচে আছে। এরপর তারা পুরো জঙ্গল জুড়ে তাকে খুঁজতে শুরু করে। এদিকে ডেইজি পাথরের ফাঁকে একটি ভাঙা মোবাইল ফোন খুঁজে পায়, যা সম্ভবত
তার গাড়ি থেকে নিচে পড়ে গিয়েছিল। ফোনটির স্ক্রিন পুরোপুরি ভেঙে গিয়েছিল, কিন্তু সেটি এখনও চালু ছিল। এটা দেখে ডেইজির চোখে আবার নতুন আশার আলো ফিরে আসে। সে সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য কল করার চেষ্টা করে, কিন্তু এত ঘন জঙ্গলে একটি নেটওয়ার্কেরও সিগন্যাল পাওয়া যায় না। আতঙ্কিত ডেইজি বারবার জায়গা বদলে সিগন্যাল খোঁজার চেষ্টা করে, এমনকি বরফের মতো ঠান্ডা পানি পার হয়েও সামনের পাহাড়েও উঠে যায়, কিন্তু তার সব চেষ্টায় ব্যর্থ হয়। ঠিক তখনই ফোনের ব্যাটারি পুরোপুরি শেষ হয়ে যায়। এবং মোবাইল বন্ধ হয়ে যায়। এবার ডেইজি ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। ক্ষুধা, ঠান্ডা, ব্যথা আর ভয় তার শরীরকে খুবই দুর্বল করে দিয়েছিল। কয়েকদিনের ক্লান্তি আর মানসিক চাপের পর শেষ পর্যন্ত তার শরীর আর সাড়া দিতে পারে না, আর সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে সম্পূর্ণ অচেনা একটি জায়গায় দেখতে পায়। তার আহত পায়ে ব্যান্ডেজ বাঁধা ছিল, যেন কেউ তার চিকিৎসা করেছে। ডেইজি ধীরে ধীরে উঠে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই একটি লোক সেই ঘরে ঢোকে। তাকে দেখেই ডেইজি ভীষণ ভয় পেয়ে যায়। এখন সে আর কোনো অপরিচিত মানুষকে বিশ্বাস করার অবস্থায় ছিল না। সে সঙ্গে সঙ্গে পাশে থাকা একটি অস্ত্র তুলে সেই লোকটিকে সতর্ক করে দেয়, যেন সে তার কাছে না আসার চেষ্টা করে। ভয় আর আতঙ্ক তার মনকে পুরোপুরি গ্রাস করে ফেলেছিল। সামনের মানুষটি যতই নিজের নির্দোষ হওয়ার কথা বলুক না কেন, ডেইজি এখন আর কারো কোনো কথায় বিশ্বাস করতে রাজি ছিল না। আতঙ্কের মধ্যে ডেইজি পাশে থাকা একটি বাক্স তুলে নিয়ে তার ভেতরে সাদা পাউডার সরাসরি লোকটির মাথায় ছুঁড়ে মারে। পর মুহূর্তে লোকটি যন্ত্রণায় চিৎকার করে ওঠে। আসলে সেটি কোনো সাধারণ পাউডার ছিল না, বরং অত্যন্ত বিপজ্জনক একটি রাসায়নিক ছিল। লোকটির সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে দুধ বের করে নিজের মাথায় ঢালতে শুরু করে, কারণ একমাত্র সেটি ওই রাসায়নিকের জ্বালা কিছুটা কমাতে পারে। ডেইজি বুঝতেই পারে না ভয়ে চোটে সে কি ভয়ঙ্কর কাজ করে ফেলেছে। এদিকে কয়েকদিন ধরে মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ না হওয়ায় ডেইজির পরিবার ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ে। ফোনের শেষ লোকেশন দেখে তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। এবার স্থানীয় পুলিশ কর্মকর্তা এই মামলার তদন্ত শুরু করার প্রস্তুতি নেয়। ডেইজি আবার জ্ঞান ফিরলে সে দেখে তার হাত শক্ত করে বাঁধা, তবে সামনে থাকা লোকটির আচরণ আগের মতো ভয়ঙ্কর লাগছিল না। সে ডেইজিকে পানি আর খাবার দেয় এবং শান্তভাবে খেতে বলে, কিন্তু ডেইজি যখনই পুলিশে ফোন করার কথা বলে, লোকটির সঙ্গে সঙ্গে বিষয়টি এড়িয়ে যায়। 2 দিন ধরে না খেয়ে থাকা ডেইজি শেষ পর্যন্ত নিজেকে আর সামলাতে পারে না। লোকটি পেছন ফিরতে সে খুব দ্রুত খাবার খেতে শুরু করে। ধীরে ধীরে তার মনে হতে থাকে হয়তো লোকটি তেমন খারাপ নয় যেমনটা সে প্রথমে ভেবেছিল। কথাবার্তার এক পর্যায়ে লোকটি নিজের নাম বলে। তার নাম ছিল হেনরি। হেনরি অনেক বছর ধরে এই জঙ্গলে একা বাস করছিল। সে একটি পুরনো ভ্যানকে নিজের ল্যাবরেটরি বানিয়ে রেখেছিল। ডেইজি যখন তাকে নিজের পুরনো ঘটনা খুলে বলে, তখন হেনরি সঙ্গে সঙ্গে বুঝে যায় যে 2 জন লোক তার পিছু দিয়েছিল তারা আসলে কারা। ঠিক তখনই বাইরে থেকে হঠাৎ একটি শব্দ শোনা যায়। হেনরির মুখ মুহূর্তে গম্ভীর হয়ে যায়। তার মুখের ভাব দেখেই ডেইজি বুঝে যায় বাইরে নিশ্চয়ই সেই লোক 2 জন এসেছে যাদের হাত থেকে সে প্রাণ বাঁচিয়ে পালিয়েছিল। আর সত্যি বাইরে সেই 2 জন লোকই দাঁড়িয়েছিল। আসলে এই জঙ্গলে শুধু এই 3 জন মানুষই থাকতো, আর তারা বহু বছর ধরে একসঙ্গে কাজ করছিল। হেনরি মাদক তৈরি করত, আর বাকি 2 জন সেই মাদক সরবরাহ করার কাজ করত। কিন্তু এবার তারা ব্যবসার জন্য আসেনি, তারা বিশেষভাবে সেই আহত মেয়েটিকে খুঁজতে এসেছিল। হেনরি তাদের ভেতরে ঢুকতে না দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। সে নানা অজুহাত দেয়, কথাবার্তা ঘুরিয়ে বলে, কিন্তু শেষ পর্যন্ত তারা জোর করে ভেতরে ঢুকে পড়ে। তবে আশ্চর্যের বিষয়, ভেতরে কোনো মানুষ ছিল না। তাদের মনোযোগ অন্যদিকে যেতে হেনরি দ্রুত ডেইজির খাবার আর পানি লুকিয়ে ফেলে এবং ঘরের সব প্রমাণ মুছে দেওয়ার চেষ্টা করে। সবকিছু এতটাই স্বাভাবিক লাগছিল যে সেই 2 জনের কোনো সন্দেহই হয়নি। আসলে তারা আসার আগে ডেইজি নিজের বুদ্ধি খাটিয়ে নিজেকে সেখান থেকে মুক্ত করেছিল। সে ঘরে থাকা রাসায়নিকগুলো পানির সঙ্গে মিশে এমন একটি বিক্রিয়া তৈরি করেছিল যাতে তার হাতের দড়ি পুরো ছিঁড়ে যায়। এরপর সে পেছনে জানালা দিয়ে বাইরে বেরিয়ে যায়। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো, ডেইজি সেখান থেকে পালিয়ে যায়নি। সে জানতো এই অচেনা জঙ্গল সম্পর্কে তার কোনো ধারণাই নেই। একাবার হলে হয়তো আরও কোনো বড় বিপদে পড়বে, তাই সে তার কাছেই লুকিয়ে থাকে।
হেনরি যখন বিষয়টা জানতে পারে তখন সে খুবই অবাক হয়ে যায়। শহরে বড় হওয়া একটি মেয়ের রসায়ন সম্পর্কে এত ভালো জ্ঞান থাকতে পারে সেটা তার কল্পনাতেও ছিল না। ডেইজি নিজের ভুল স্বীকার করে। সে বলে শুরুতে বুঝতেই পারিনি যে সাদা পাউডারটি এতটা বিপজ্জনক ছিল, তাই ভয়ের মধ্যে সে এই কাজটি করে ফেলেছিল। সে হেনরির কাছে ক্ষমা চায়। ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা বাড়তে থাকে। ডেইজি হেনরিকে জিজ্ঞাসা করে যদি সে সত্যিই সাহায্য করতে চায় তাহলে তাকে এখান থেকে যেতে দিচ্ছে না কেন। তখন হেনরি সত্যিটা জানায় তার কাছে কোনো গাড়ি ছিল না, আর সবচেয়ে কাছের রাস্তা বা ছোট শহরও সেখান থেকে প্রায় 20 মাইল দূরে ছিল। ডেইজির শারীরিক অবস্থা এমন ছিল না যে সে এতটা পথ হেঁটে যেতে পারবে। তার উপর জঙ্গল এতটাই ঘন ছিল যে সহজেই পথ হারিয়ে ফেলতে পারত। তবে হেনরি তাকে কথা দেয় আর কয়েকদিনের মধ্যে তার শেষ চালান প্রস্তুত হয়ে যাবে। তারপর সে নিজেই ডেইজিকে নিরাপদে জঙ্গল থেকে বের করে নিয়ে যাবে। এই কথা শুনে ডেইজি প্রথমবারের মতো একটু স্বস্তি অনুভব করে। দিন কেটে যেতে থাকে আর তাদের মধ্যে বিশ্বাসও ধীরে ধীরে বাড়তে থাকে। এখন ডেইজি পুরোপুরি হেনরিকে বিশ্বাস করতে শুরু করেছিল, কিন্তু এখনও সে জানতো না আসল খেলা কি চলছে। একদিন হঠাৎ সেখানে একজন নারী পুলিশ কর্মকর্তা এসে উপস্থিত হন, আর ধীরে ধীরে সব সত্য সামনে আসতে শুরু করে। আসলে হেনরি আর ওই দুইজন লোক ওই নারী পুলিশ কর্মকর্তার জন্যই কাজ করত। ওই পুরো চক্রের আসল নেতা ছিল সেই নারী পুলিশ কর্মকর্তা। তারই নিরাপত্তায় সেই দুইজন বহু বছর ধরে জঙ্গলে মেয়েদের শিকার করে আসছিল। কে জানি তাদের কারণে কত নিরীহ মেয়ের নিখোঁজ হয়ে গেছে। যখন ডেইজি প্রথমবার জঙ্গলে পৌঁছেছিল তখন ম্যাট আর তার সঙ্গে একটি মৃতদেহ লুকিয়ে রেখেছিল। তারা ভেবেছিল ডেইজি সবকিছুই নিজের চোখে দেখে ফেলেছে, তাই কোনো সাক্ষী না রাখার জন্য তারা তাকে খুঁজে মেরে ফেলতে চেয়েছিল। এবারও সেই নারী পুলিশ কর্মকর্তা একই কারণে সেখানে এসেছিল, কিন্তু হেনরি কোনোভাবে তাকে নিজের বাড়ির কাছে আসতে দিতে চাইছিল না। সে প্রাণপণে চেষ্টা করছিল ডেইজিকে বাঁচানোর। শেষ পর্যন্ত বাধ্য হয়ে অফিসারকে ফিরে যেতে হয়। কিছুক্ষণ পর ম্যাট মাদক নিয়ে সেখানে আসে। যাওয়ার সময় সে গর্ব করে পুলিশ অফিসারের দেওয়া জ্যাকেট দেখায়। ঠিক তখনই হঠাৎ তার চোখে সিঁড়িতে পড়ে থাকা পায়ের ছাপের দিকে যায়। সেখানে স্পষ্টভাবে 2 রকম মাপের জুতা দেখা যাচ্ছিল। ম্যাট সঙ্গে সঙ্গে বুঝে যায় সেখানে আরেকজন আছে, কিন্তু সে কিছুই বুঝতে দেয় না। এমন আচরণ করে যেন সে কিছুই দেখেনি। অন্যদিকে হেনরির কোনো ধারণাই ছিল না ম্যাট সব কিছুই বুঝে গেছে। সে রাতে হেনরি আর ডেইজি জঙ্গল থেকে পালানোর পরিকল্পনা করছিল। ঠিক তখনই হঠাৎ ম্যাট ঘরে ঢুকে পড়ে। পরিস্থিতি ভীষণভাবে বিপজ্জনক হয়ে ওঠে। তখন হেনরি বুদ্ধি খাটিয়ে পুরো পরিস্থিতিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। সে বলে এখনই মেয়েটিকে মেরে ফেলা ঠিক হবে না। গত কয়েকদিনে সে ডেইজিকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, আর এখন সে তাদের কাজে সাহায্য করতে পারে। নিজের কথা প্রমাণ করার জন্য সে ডেইজিকে সবার জন্য কফি বানাতে বলে। ডেইজির সঙ্গে সঙ্গে তার চোখের ইশারা বুঝে যায়। সে চুপচাপ কফির কাপে কফি ঢালতে ঢালতে তাতে একটি বিশেষ রাসায়নিক মিশিয়ে দেয় এবং এমনভাবে আচরণ করে যেন সবকিছু একদমই স্বাভাবিক আছে। এরপর ডেইজি কফির কাপগুলো মাইক্রোওয়েভে রেখে দেয়। সে পুরো কাজটি এতটাই বুদ্ধিমত্তার সঙ্গে করে যে ম্যাট আর তার সঙ্গে একটুও সন্দেহ হয় না। কিন্তু যখন তাদের কিছু একটা অস্বাভাবিক মনে হয় তখন অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ একটি প্রচণ্ড বিস্ফোরণ হয় আর পুরো জায়গা তছনছ হয়ে যায়। কোনো মতে তারা দুজন বাইরে বেরিয়ে আসে, কিন্তু হেনরির পিঠ মারাত্মকভাবে আহত হয়ে যায়। এর থেকেও ভয়ঙ্কর বিষয় হলো ভয়াবহভাবে দগ্ধ ও আহত হওয়ার পর ম্যাট বেঁচে ছিল এবং সেও বাইরে আসে। হেনরি বুঝতে পারে শক্তির দিক দিয়ে সে কোনোভাবেই ম্যাটের সঙ্গে পারবে না, তবুও সে যে কোনো মূল্যে ডেইজিকে বাঁচাতে চায়। নিজের শেষ শক্তিটুকু দিয়ে সে ম্যাটের হাত থেকে বন্দুক কেড়ে নেয়। মনে হচ্ছিল এবার হয়তো সব শেষ হয়ে যাবে, কিন্তু ঠিক তখনই পেছন থেকে পরপর 2টি গুলির শব্দ ভেসে আসে। এই গুলিগুলো ছুঁড়েছিল সে নারী পুলিশ কর্মকর্তা। গুলির শব্দ শুনে ডেইজি বুঝে যায় খুব খারাপ কিছু একটা ঘটে গেছে। তার হৃদয় ভেঙে যায়, কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকার মানে ছিল নিশ্চিত মৃত্যু। তাই সে নিজের ব্যথা আর ভয়কে শক্তিতে পরিণত করে আবার দৌড়াতে শুরু করে। অন্যদিকে নারী পুলিশ কর্মকর্তা তখন পুরো পরিস্থিতি বুঝে গিয়েছিল, কিন্তু তার মুখে ভয় বা উদ্বেগের কোনো চিহ্নই ছিল না। তার সবচেয়ে বড় চিন্তা ছিল শেষ চালানের মাদক যা নিরাপদে তার গাড়িতে রাখা ছিল। এখন তার পথে একমাত্র বাধা ছিল ডেইজি। তাই সে সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে ডেইজিকে শেষ করতেই হবে। ঘন্টার পর ঘন্টা দৌড়ে এবং মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে ডেইজি কোনোভাবে মূল সড়কে পৌঁছে যায়।
কিন্তু দুর্ভাগ্যবশত সেখানেই তার দেখা হয় সেই নারী পুলিশ কর্মকর্তার সাথে। যদিও ডেইজি তাকে আগে কখনো দেখেনি, কিন্তু তার কণ্ঠস্বর সে খুব ভালোভাবেই চিনতে পেরেছিল, কারণ হেনরির বাড়িতে লুকিয়ে থাকার সময় সেই অফিসারকে হেনরির সাথে কথা বলতে শুনেছিল। তাই অফিসার প্রথমবার তার সাথে কথা বলতেই ডেইজি বুঝে যায় সে আবারও ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছে। নারী পুলিশ কর্মকর্তা বন্দুকের মুখে তাকে নিজের সঙ্গে নিয়ে যায়। তারা দুজন একটি নদীর তীরে পৌঁছায় এবং অফিসার তার শেষ পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছিল। ডেইজি যতই অনুরোধ করুক না কেন, সেই নারী একটু দয়া দেখায় না। ডেইজি বুঝে যায় অফিসার তাকে হত্যা করে ঘটনাটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা হিসেবে দেখাতে চায়। ডেইজি যখন পানিতে নামে তখন সেখান থেকেই পালানোর চেষ্টা করার কথা ভাবে, কিন্তু অফিসার আগেই প্রস্তুত ছিল। সে সঙ্গে সঙ্গে ডেইজিকে ধরে নির্মমভাবে পানির মধ্যে ঠেলে দেয়। দুর্বল ও আহত ডেইজি তার শক্তির সামনে টিকতে পারে না। সে বারবার নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তার প্রতিটি চেষ্টায় ব্যর্থ হয়। ধীরে ধীরে তার নিঃশ্বাস বন্ধ হতে শুরু করে। ঠিক তখনই জীবন আর মৃত্যুর মাঝে সেই শেষ মুহূর্তে ডেইজির মনে পড়ে ল্যাব থেকে সে আত্মরক্ষার জন্য একটি ছোট অস্ত্র লুকিয়ে রেখেছিল। সে সঙ্গে সঙ্গে সেটি বের করে নিজের সমস্ত শক্তি দিয়ে সেই অফিসারের ওপর আক্রমণ করে। এখান থেকে একটি গল্পের সমাপ্তি শুরু হয়। যে দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা নিজের ক্ষমতার অপব্যবহার করে বছরের পর বছর অপরাধীদের সাহায্য করেছে, নিরীহ মানুষদের প্রাণ নিয়েছে এবং সেই জঙ্গলকে নরকে পরিণত করেছে, শেষ পর্যন্ত সে নিজের পরিণতি পায়। ডেইজি অবশেষে সেই ভয়ঙ্কর জঙ্গল থেকে জীবিত বেরিয়ে আসে, কিন্তু তার মুখে কোনো আনন্দ ছিল না। তার চোখে শুধু শূন্যতা আর গভীর মানসিক আঘাতের ছাপ ছিল। সে যা দেখেছে এবং যা সহ্য করেছে তা তার জীবন ও চিন্তাধারাকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। বন্ধুরা, ডেইজির এই সার্ভাইভাল স্টোরি এবং মুভির এক্সপ্রেশন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন।